আসসালামু আলাইকুম। আরফান খান মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আউটব্রয় নীতি, যেটার মাধ্যমে কি তোমরা ইলেকট্রন বিনাশ করতে পারো। আউটব্রয় এটা হচ্ছে একটা জার্মান শব্দ। এই আউটব্রয় নীতিকে তোমরা N+L নীতিও বলতে পারো। সাপোজ যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 3d, আমরা কি হয় এইভাবে যাই। কিন্তু আমরা কেন 1s, 2s, 3s, তারপর 2p, 3p, 4p, তার মানে আমরা এসগুলো আগে তারপরে পিগুলো এইভাবে চেইন বা কেন যাই না? হ্যাঁ, এইটা মূল কারণ হচ্ছে আমরা আউটব্রয় নীতির মাধ্যমে জানতে পারি। কিংবা আউটব্রয় নীতিটা হচ্ছে এটা যে ইলেকট্রন কোন শক্তি স্তরে আগে প্রবেশ করবে সেটা কি করবে আউটব্রয় নীতির মাধ্যমে আমরা জানতে পারবো। যেমন ইলেকট্রন কি আউটব্রয় নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কি করবে, সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপর উচ্চতর শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আর কোনটা হবে ইলেকট্রনের সর্বনিম্ন শক্তি স্তর সেটা আমরা কি করতে পারি N+L এর মান দ্বারা জানতে পারি। এখানে কি N হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের মান যার কম সেটা হবে নিম্ন শক্তির অরবিটাল। আর আউটব্রয় নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম কি করবে, নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চতর শক্তির অরবিটালে ধীরে ধীরে প্রবেশ করবে। সাপোজ যখন আমরা একটা বিল্ডিং বানাই তখন কি করি, প্রথমে আমরা কি করি একতলা সৃষ্টি করি, তারপর দ্বিতীয় তলা, তারপর তৃতীয় তলা, তারপর চতুর্থ। তার মানে কি ক্রমান্বয়ে আমরা কি করি উপরের দিকে বিল্ড আপ করি। এই জন্য আউটব্রয় নীতিকে এক হিসেবে বিল্ডিং আপও বলা হয়। এখন আসলে দেখা যাক যে N+L এর মান থেকে আমরা কিভাবে জানতে পারবি যে এটা কোনটা নিম্ন শক্তি স্তর। সাপোজ আমরা দেখো এখানে কিছু দিয়েছি 4p, 3s, 3d, 3p, 4d, 5s, 5p অরবিটাল দেওয়া আছে। এখন আমরা বের করব এখানে এগুলোর মধ্যে কোনটা নিম্ন শক্তি স্তর এবং কোনটা উচ্চ শক্তি স্তর এবং কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আসো আমরা N+L এর মানগুলো বের করি। তার আগে আমরা জেনে নিই সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর জন্য যখন s অরবিটাল তখন L এর মান হয় 0, যখন p অরবিটাল তখন L এর মান হয় 1, যখন d অরবিটাল তখন L এর মান হয় 2, যখন f অরবিটাল তখন L এর মান কি হয় 3 হয়। তাহলে আসো N+L এর মান বের করি। এখানে 4p এর ক্ষেত্রে এখানে n হচ্ছে কি হচ্ছে তোমার 4 আর p এর মান হচ্ছে L অনুযায়ী 1, তাহলে কি হলো তোমার এখানে 5। অনুরূপভাবে 3+s এর মান 0 যদি হয় তাহলে 3। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা d এর জন্য L এর মান হচ্ছে 2, তাহলে কি হচ্ছে তোমার 5। অনুরূপভাবে এখানে 3p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে তোমার কি 4। এখানে n এর মান হচ্ছে 4, সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর জন্য d এর মান হচ্ছে 2, 4 + 2 কত হচ্ছে 6। এখানে হচ্ছে তোমার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা 5, সহকারী কোয়ান্টাম সংখ্যা s এর মান s এর জন্য কি হচ্ছে 0, 5। এখানে 5 + p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 6। এই যে আমরা N+L এর মানগুলো বের করলাম, এখান থেকে আমরা আউটব্রয় নীতি ক্রম অনুসারে সাজাবো। আমরা জানি কি আউটব্রয় নীতি সর্বনিম্ন শক্তি স্তরের ইলেকট্রনগুলোতে সর্বনিম্ন শক্তি স্তরগুলোতে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে আসো আমরা দেখি সর্বনিম্ন শক্তি স্তর কোনগুলো। এখানে সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে 3, তার মানে কি 3s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। তারপর সর্বনিম্ন শক্তি স্তর কোনটা হচ্ছে 4, তাহলে 4 3p তে ইলেকট্রন তারপরে প্রবেশ করবে। এখন দেখতে পাচ্ছ 4p, 3d, 5s এদের ক্ষেত্রে N+L এর মান একই অর্থাৎ 5। তাহলে এদের মধ্যে কোনটা সর্বনিম্ন শক্তি স্তর এটা আমরা কীভাবে বের করতে পারি। এখানে দেখো আমরা পড়ে নিচ্ছি যে ক্ষেত্রে N+L এর মান সমান হবে সেক্ষেত্রে
n এর মান, যার n এর মান কম হবে তার শক্তি কম হবে, তার মানে সেটা সর্বনিম্ন শক্তি স্তর হবে। এখানে দেখো 4p এর ক্ষেত্রে 5 হয়েছে, 3d এর ক্ষেত্রে 5 হয়েছে, 5s এর ক্ষেত্রে 5 হয়েছে। তাহলে সর্বনিম্ন শক্তি স্তর কোনটা হবে? যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম। এখানে সেক্ষেত্রে আসে দেখি এখানে 3d, তার মানে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। আর এই ক্ষেত্রে 4p এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, 5s এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 5। সেক্ষেত্রে কি সর্বনিম্ন কোনটা হচ্ছে 3, তার মানে কি 3d অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। তারপরে n এর মান কম কোনটা? 4p, তারপরে 5s। অনুরূপভাবে দেখো 4d এবং 5pতে উভয়ের ক্ষেত্রে কি আছে? n প্লাস l এর যোগফল 6 আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? সর্বনিম্ন শক্তি স্তর কীভাবে নির্ণয় করব? যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম, তাই সেটি হলো সর্বনিম্ন শক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে দেখো 5p আর 4d এর মধ্যে সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে 4p, তারপর সর্বনিম্ন শক্তি স্তর 4d, তারপর হচ্ছে কি তোমার 5p। তাহলে ইলেকট্রন কীভাবে আমরা সিকোয়েন্স মেনটেন করছে? প্রথমে 3s অরবিটালে প্রবেশ করছে, তারপর 3p, তারপর 3d, তারপর 4p, তারপর 5s, তারপর 4d, তারপর 5p। এইভাবে সিকোয়েন্স মেনটেন করে ইলেকট্রন বিন্যাস করা হয়, যেটা আমরা কী করতে পারি? আউটবার্ন নীতি থেকে জানতে পারি। আসলে আমরা এখন কিছু ইলেকট্রন বিন্যাস করি। মোটামুটি কমন একটা কোশ্চেন যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? তাহলে আসলে এটা আমরা বের করি। পটাশিয়ামের 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। তোমার কোশ্চেন হলো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, তার মানে সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে অবস্থান করে কেন? এটা আমরা কি করতে? আউটবার্ন নীতির মাধ্যমে যেটা পড়ছি আমরা, সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে আসো আমরা 3d এবং 4s এর ক্ষেত্রে n প্লাস l এর নিয়মটা প্রয়োগ করি। 3d এর ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে সময় n সমান 3, l সমান সহকারী কোয়ান্টাম সংখ্যা d এর জন্য কি হবে? 2। তাহলে অতএব n প্লাস l এর মান কি হচ্ছে তোমার? 3 প্লাস 2 ইজিক্যাল টু কত হচ্ছে? 5। আবার 4s এর ক্ষেত্রে দেখো এখানে n সমান তোমার কি হচ্ছে? 4। s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হচ্ছে? 0। তাহলে এখন তোমার n প্লাস l কি দাঁড়াচ্ছে? 4 প্লাস 0 সমান কত? 4। এখন আমরা জানি যে যেখানে n প্লাস l এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা 3d থেকে 4s নিম্ন শক্তি স্তর। সুতরাং ইলেকট্রন সর্বপ্রথম 4s এ প্রবেশ করে, তারপর 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। সেহেতু পটাশিয়ামের 19তম, তার মানে সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে এর জন্য কি হয়? 4s অরবিটালে অবস্থান নেয়। আশা করি বুঝতে পারছো। এখন আসো নর্মালি আরেকটা ইলেকট্রন বিন্যাস করি, যেমন আয়রন 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s হয়ে গেল। এখন আমরা জানি নিম্ন শক্তি স্তরে অধিক স্থিতিশীলতার কারণে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে 4s অরবিটালে 2টি ইলেকট্রন দিয়ে দাও, তাহলে কি হলো তোমার 10, 18, 20 আর 6টি ইলেকট্রন বাকি। পরবর্তীতে s অরবিটাল পূর্ণ হওয়ার পর 6টি ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে যেটা আউটবার্ন নীতিকে ফলো করে না। সেটা হচ্ছে যেমন সাপোজ ধরো ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s।
এখন আমরা যদি আউব্রাউ নীতি অনুসারে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কি হবে, আমরা 4s অরবিটালকে পূর্ণ করি। পূর্ণ করার পর দেখা গেল 10, 18, 20 আর 4টে ডি অরবিটালে প্রবেশ করবে। কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো ব্যতিক্রম, যেটা আউব্রাউ নীতিকে অনুসরণ করে না। ইলেকট্রন বিন্যাস একটা জিনিস তোমরা মনে রাখবা, ইলেকট্রন বিন্যাস করার সময় অরবিটাল সমূহ তাদের স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হতে চায়। যেমন আর ইলেকট্রন সমূহের অরবিটাল সমূহ অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় সবসময় থাকতে চায়, যেটা স্থিতিশীল অবস্থা তাদের। যেমন পি অরবিটালের পূর্ণ অবস্থা হচ্ছে P6, অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে P3, ডি অরবিটালের পূর্ণ অবস্থা হচ্ছে D10, অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে D5, এফ অরবিটালের পূর্ণ অবস্থা F14, অর্ধপূর্ণ অবস্থা F7। এই যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অরবিটালগুলো স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়, এর জন্য অরবিটালগুলো কি সেটা পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায়। দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাথে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা আউব্রাউ নীতি প্রয়োগ করি, এখানে দেখা যাচ্ছে ডি অরবিটালে 4টা ইলেকট্রন আছে আর 4s অরবিটালে 2টা ইলেকট্রন আছে। কিন্তু এটা হলো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম, যার কারণ যেটা হচ্ছে যে ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্তি হওয়ার জন্য এবং স্থায়ী অবস্থা প্রাপ্তি হওয়ার জন্য সেটা কী করে 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়ে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়, যার কারণে ক্রোমিয়াম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। সাপোজ তাহলে কী হচ্ছে, 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন চলে গেলে 3d5, যেটা ডি অরবিটালে কি অর্ধপূর্ণ অবস্থা এবং স্থিতিশীল অবস্থা। একইভাবে দেখো আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা করি। কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। সে আগের মতো তোমার কি 4s অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, 10, 18, 20 আর কত থাকে, 9টা থাকে। এটা হলো আউব্রাউ নীতি অনুসারে। কিন্তু ওই যে তোমাদের বলা হয়েছে যে প্রত্যেকটি ইলেকট্রনই কি অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় স্থিতিশীল হতে চায় এবং অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা প্রাপ্ত হতে চায়। এই ক্ষেত্রে দেখো D9 সে আরেকটি ইলেকট্রন হলে ডি কী হবে, পূর্ণ অবস্থা প্রাপ্ত হবে, যেটা ডি অরবিটালের স্থিতিশীল অবস্থা। সেজন্য কি করবে, ডি অরবিটাল স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে কি হচ্ছে 4s1 3d10, যেটা কি ডি অরবিটালের স্থিতিশীল অবস্থা। ঠিক স্থিতিশীল অবস্থার কারণে কি হচ্ছে, ক্রোমিয়াম এবং কপার এরা কি করতেছে, আউব্রাউ নীতির ব্যতিক্রম একটি ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, যেটা ভালোভাবে বইয়ে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, যেটা তোমার কি নেক্সট অধ্যায়ে অনেকটা কাজে আসবে। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।